থেকে সুন্দর জায়গা হচ্ছে শঙ্করপুর থেকে তাজপুর এই 3.5 কিলোমিটার রাস্তা। ভ্রমণপ্রিয় বাঙালির অতি প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা হলো দীঘা। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের যে কোনো সময়ই ইচ্ছে করলেই ঘুরে আসা যায় সুন্দরী দীঘা। আবার এখন দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির। কিন্তু শুধু দীঘা তো নয়, এর সাথে দেখে নেওয়া যায় দীঘা মোহনা, উদয়পুর, তালসারি, বিচিত্রপুর, শঙ্করপুর, তাজপুর ইত্যাদি। 2 রাত্রি 3 দিনে কিভাবে এইসব জায়গাগুলো বেড়াবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, খরচ কত হবে, তার সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। দীঘা আসার সব থেকে আরামদায়ক জার্নি হলো ট্রেনে আসা। হাওড়া থেকে সকালে মূলত 2টি এক্সপ্রেস ট্রেনে দীঘা আসা যায়, যার একটি তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং আরেকটি হলো পাহাড়িয়া এক্সপ্রেস। এছাড়া হাওড়া, সাঁতরাগাছি, পাঁশকুড়া থেকে বেশ কিছু লোকাল ট্রেনে দীঘা যাওয়া যায়। আমি আপনাদের সুবিধার্থে ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। ট্রেন এসে গেল দীঘা স্টেশন। প্রচুর মানুষজন এই ট্রেনে এসেছেন দীঘা বেড়ানোর জন্য। দীঘা স্টেশনের বাইরেই আছে টোটো এবং অটো স্ট্যান্ড। এছাড়া কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গা থেকে দীঘা আসার প্রচুর বাস পাওয়া যায়। সরকারি নন এসি বাসের ভাড়া পড়ে 145 টাকা থেকে 150 টাকার মধ্যে এবং এসি বাসের ভাড়া 300 থেকে 350 টাকার মধ্যে। যারা কলকাতা থেকে নিজস্ব গাড়িতে আসবেন তারা কোলাঘাট, নন্দকুমার, কাঁথি হয়ে দীঘা আসবেন। আমরাও গাড়িতেই এসেছিলাম। আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, দীঘা যাচ্ছি। দীঘা যাব, দীঘা যে মেরিন ড্রাইভ রোড রয়েছে সেই রোড ধরে। দারুণ রাস্তাটা। আপাতত নন্দকুমারে এসছি, সকাল 7টা বাজে। একটু চা খেয়ে নিচ্ছি, দারুণ লাগছে জার্নিটা। দীঘা এসে আপনার প্রথম কাজই হলো নিজের বাজেট অনুযায়ী হোটেল ঠিক করা। দীঘাতে থাকার প্রচুর হোটেল আছে, নিউ দীঘা বলুন, ওল্ড দীঘা বলুন, প্রচুর হোটেল আছে। কিন্তু সমুদ্রের ধারে যে হোটেলগুলো সেগুলো একটু কস্টলি তুলনায়। বাস স্ট্যান্ডের কাছে বলুন, ভেতরে ভেতরে প্রচুর হোটেল আছে, রেট অনেক কম। আর একটা ব্যাপার হচ্ছে দীঘাতে হোটেলের রেট কিন্তু ওঠানামা করে, মানে সিজন অনুযায়ী লোক আসা যাওয়া অনুযায়ী হোটেলের রেট বাড়ে কম। এই হচ্ছে ওল্ড দীঘার যাওয়ার রাস্তা, এই যে মেন রাস্তা। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস পিডাব্লিউডির। এই হচ্ছে ভেতরে অ্যাম্বিয়েন্সটা। আমি ভেতরে দেখাচ্ছি, ঘর আপনাদের দেখাচ্ছি। এই ইন্সপেকশন বাংলো, পিডাব্লিউডি রোড। আমরা দীঘাতে হোটেলে যে ঘরে ছিলাম এইটা হচ্ছে সেই ঘর। এই হচ্ছে ডবল বেডরুম, ঘরে এসি আছে। এই হচ্ছে 2টো সিঙ্গেল সোফা, সামনে একটা টেবিল, ওদিকে একটা ড্রয়ার মতো আছে, এদিকে একটা ডবল সোফা, সামনে টেবিল, ড্রেসিং টেবিল কাম ওয়ার্ডরোব রয়েছে। আর এটা হচ্ছে একটা অ্যান্টি চেম্বার পর এই হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার আছে, কমোড আছে। আর সব থেকে ভালো যেটা, এটা জাস্ট এই ব্যালকনি থেকে চিন্তা দেখা, সামনেই সমুদ্র। চলে এলাম নিউ দীঘাতে। নিউ দীঘাতে এখন সবে ভাটা আসতে শুরু করেছে। ওয়াটার স্পোর্টস এখনো চালু হয়নি, কিন্তু লোকে চান করতে ব্যস্ত এখন। ভিড়টা সামনে দেখুন একবার। নিউ দীঘা।
দীঘাতে খাওয়ার প্রচুর রেস্টুরেন্ট আছে, আপনি আপনার পছন্দ মতো জায়গায় খেয়ে নিতে পারেন। এবার খাওয়ার পালা। কোথায় খাবো ঠিক করতেই পারছিলাম না, তারপর ভাবলাম যে মিত্র ক্যাফেতেই খাই। এখানে যে দীঘা কনভেনশন সেন্টার আছে তার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে ওইখান দিয়ে এলেই সামনেই মিত্র ক্যাফে। খেতে এসেছি মিত্র ক্যাফেতে, ভেজ থালি নিয়েছি। একটা ভেজ থালি 289 টাকা দাম। দিয়েছে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ধোকার তরকারি, চাটনি, পাঁপড়, শসা, দই, পান। শুক্তো দিয়ে শুরু করি, দেখি কেমন লাগে। খুব সুন্দর, ভালো লাগছে। প্রথম দিন লাঞ্চের পর আমরা লোকাল সাইট সিইং করে নিলাম। আমরা প্রথমে এলাম বর্তমানে দীঘার প্রধান আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। এটি হচ্ছে মন্দিরের পার্কিং লট। জগন্নাথ ধামে এখানে জুতো খুলে ভেতরে যেতে হয়। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে, আর আজ 30 এপ্রিল, আজকে 3 তারিখ। চলুন ভেতরটা দেখে আসি। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। পুরো মন্দিরটি স্যান্ডস্টোন দিয়ে তৈরি। মন্দিরের সামনেই আছে অরুণ স্তম্ভ। মোট 4টি তোরণ পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। এখানে দুপাশেই এরকম জলাশয় আছে। দ্বিতীয় প্রবেশদ্বারে একটি অপূর্ব বিষ্ণুমূর্তি আপনার দৃষ্টি আকর্ষণ করবে। তৃতীয় প্রবেশদ্বারে আছে 16টি স্তম্ভ। চতুর্থ প্রবেশদ্বারে আছে 4টি স্তম্ভ। জগন্নাথ দেবের দর্শন হলো। এখানে 3টি রথ আছে, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। এরপর আমরা এলাম ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কে। এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে। আমরা এখন এসেছি ঢেউসাগর পার্কে। এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা। ভেতরে বোটিং আছে, টয় ট্রেন আছে, আর পাশ থেকে সমুদ্রটা দারুণ দেখা যায়। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। বাচ্চাদের খেলার হরেক আয়োজন। এই যে ঢেউসাগর পার্কে যে বোটিং কিংবা যে টয় ট্রেন যেগুলো আছে সেগুলো সবই চালু হয় সন্ধ্যে 5:30টা থেকে। সন্ধ্যেবেলার বিউটিটা আবার একটু অন্যরকম। এই যে ভেতরে পুকুর রয়েছে, এখানে বোটিং এর ব্যবস্থাও আছে, কিন্তু বোটিং হয় 5:30টার পর। ভেতরে আছে প্রচুর খাবার রেস্টুরেন্ট।
টয় ট্রেনও আছে এই ঢেউসাগরে। কিরে অতক্ষণ বসে থাকবি নাকি? না, উপায় কি আছে। ঢেউসাগর পার্কে এসে এই ওপরটায় যখন উঠলাম, এত অসাধারণ দৃশ্য, জাস্ট অনবদ্য। এরপর আমরা এলাম ওশিয়ানা ভিউ পয়েন্টে। এখন আমরা এসেছি ওশিয়ানা ভিউ পয়েন্টে। খুব সুন্দর, মানে ওপরটা উঠতে একটু কষ্ট হবে। সমুদ্রটা একবার সামনে, দারুণ নির্জন সুন্দর সমুদ্র সৈকত। এটা হচ্ছে ওশিয়ানা রিসর্ট, এখানে থাকার ব্যবস্থাও আছে। সুন্দর সাজানো। বেশ কিছু সিঁড়ি ভেঙে এখানে আসতে হয়। এটা হচ্ছে ওশিয়ানা বিচের সামনে, এই যে নেচার ট্রেল, পায়ে পায়ে পথ চলা। এটি দীঘার নতুন একটি সুন্দর সি বিচ। ইচ্ছে করলে ভাটার সময় এখানে স্নানও করতে পারেন। সি বিচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ওশিয়ানা বিচের একটি প্যানোরামিক ভিউ। ওশিয়ানার সমুদ্র সৈকত দেখে আমরা সমুদ্রের পার বরাবর পায়ে হেঁটে এগিয়ে চললাম উদয়পুর সমুদ্র সৈকতের দিকে। চলে এলাম উদয়পুর বিচে। এরপর আর কথা বলা যাবে না, কথা শোনা যাবে না, কারণ ওখানে খুব জোর পথ চলে। এই সৈকতটি বেশ রঙিন। এখানে সামুদ্রিক মাছ ও কাঁকড়া ভেজে খাওয়ার নানা আইটেম পাওয়া যায়। এখানে স্কুটি ও বাইক ভাড়া পাওয়া যায়। এরা 100 টাকার বিনিময়ে আপনাকে তালসারি বিচ অবধি ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা এখানে এসেছি এখন উদয়পুর বিচে, বাংলার উড়িষ্যার বর্ডারের এটা। কিন্তু এই বিচে আমার মনে হয় ফ্যামিলি নিয়ে না আসাই ভালো। একদমই তাই। বন্ধু বান্ধব নিয়ে আসুন ঠিক আছে, ফ্যামিলি নিয়ে না আসাই ভালো। এরপর আমরা এলাম রাষ্ট্রীয় কাজু বাগান দেখতে। ভেতরে গাছের চারাও বিক্রি হচ্ছিল। আমরা এখন এসেছি অমরাবতী পার্কে। অমরাবতী পার্কের এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা। ভেতরে রোপওয়ে আছে, রোপওয়ের টিকিট হচ্ছে 80 টাকা পার হেড। এছাড়া ভেতরে বোটিং এর ব্যবস্থাও আছে। আমরাও টিকিট কেটে রোপওয়েতে চেপে বসলাম। রোপওয়ের ওপর থেকে নিচের বোটিংয়ের দৃশ্য অসাধারণ। এই যে অমরাবতী পার্কে এলি, এসে রোপওয়ে চাপলি, কেমন লাগলো? দারুণ, কারণ ওপর দিয়ে রোপওয়েটা যাচ্ছে, নিচে বোটিং হচ্ছে, খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর, খুব সুন্দর। এরপর আমরা এলাম দীঘা বিজ্ঞান কেন্দ্রে, যেটা অনেকটা সায়েন্স সিটির ক্ষুদ্র সংস্করণ। এর প্রবেশ মূল্য 30 টাকা পার হেড। ঘুরে গেলাম মেরিন অ্যাকোরিয়াম। এখানে ভেতরে ছবি তোলা নিষেধ বলে ভেতরের ছবি দেখাতে পারলাম না। এরপর আমরা এলাম দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটি দেখতে, যা দেখতে খুব সুন্দর। এর ভেতরে 70 শোয়েরও ব্যবস্থা আছে। এই লোকাল সাইট সিনের জন্য রিজার্ভ অটো ভাড়া পড়ে 600 থেকে 650 টাকা। প্রথম দিন সন্ধ্যাবেলাটা কাটিয়ে দিন ওল্ড দীঘা সি বিচে।
তখন সমুদ্র সৈকত একেবারে রঙিন, চারিদিকে আলো ঝলমল করছে, লোকে লোকারণ্য, চলছে ছবি ও সেলফি তোলার হুড়োহুড়ি। বিশ্ব বাংলা পার্ক তখন মায়াবী আলোয় মোহময়ী। আছে মুখরোচক নানা সামুদ্রিক মাছ ভাজার আয়োজন, আছে চিকেনের নানা আইটেম। এখানে এসে অবশ্যই ঘুরে নেবেন ওল্ড দীঘার বিচ মার্কেটটিকে। এখন নিউ দীঘাতেও এরকম মার্কেট হয়েছে। খাওয়া দাওয়া এবং মার্কেটিং করে আপনি ঘরে ফিরে আসুন। দ্বিতীয় দিন সকালবেলা প্রথমে আমরা এলাম ওল্ড দীঘার একেবারে নতুন এক সি বিচ গঙ্গারামপুরে। ওল্ড দীঘাতে সম্পূর্ণ নতুন একটা সি বিচ একটা হয়েছে, যে সি বিচটা দেখাচ্ছি আপনাদের। এই যেখানে শিহক টিহক আছে তার থেকে একটু এগিয়ে মোহনার রাস্তাতে এরকম বেঞ্চ টেঞ্চ দিয়ে সুন্দরভাবে সাজানো। বেশ সুন্দর সাজানো গোছানো। জোয়ারের সময়ও তখন সমুদ্র স্নানের প্রচুর ভিড়। বেশ সুন্দর সি বিচটি। আমরা এখন এসেছি মোহনাতে। মোহনাতে সামনের দিকটা যাই, সামনের দিকটা অসাধারণ। এই যে আমার পাশ দিয়ে বয়ে চলেছে চম্পা নদী। চম্পা নদীর মিলনস্থল এটা। সামনে সমুদ্র রয়েছে, সামনেটা কিন্তু দারুণ দেখাচ্ছি। কমপ্লিট কত করে? কমপ্লিট এটা 800 800 টাকা এটা। আর এই লবস্টার? লবস্টার নাও 900 টাকা কিলো। 900 টাকা। আর এটা 1200 টাকা কিলো। 1200 টাকা কিলো। আর ইলিশ? ইলিশ এটা 1600। 1600। এটা 800। এটা কত ওজন? 1.5 কিলো সাইজ। 1.5 কিলো সাইজ। এখানকার খুচরো মাছের বাজার থেকে আপনি মাছ কিনতেও পারেন। এখানে এরা মাছ প্যাকিং করে দেয়, তাতে নাকি 2 দিন অবধি মাছ টাটকা থাকে। আছে নানা রকমের শুঁটকি মাছও। এরপর আমরা দীঘা মেরিন ড্রাইভ রোড ধরে রওনা দিলাম শঙ্করপুর তাজপুর দেখার উদ্দেশ্যে। প্রথমে দেখলাম বিখ্যাত ন্যায়কালী মন্দির। মন্দিরটি প্রায় 300 থেকে 400 বছরের পুরনো। এখন আমরা যাচ্ছি শঙ্করপুর। আর এই শঙ্করপুর আসছে। শঙ্করপুরের সামনেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। চলুন সামনে থেকেই দেখি। সমুদ্রের পাড় বরাবর হেঁটে চলুন। এখানে বসার প্রচুর জায়গা আছে। আছে একটি ওয়াচ টাওয়ার ও সুন্দর একটি পার্ক। বেশ ভালো লাগবে। শঙ্করপুর ও তাজপুরের ওপর আমার ডিটেলস ভিডিও আছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। শঙ্করপুরের এই দিকটা অসাধারণ। এই দিকটা চান করতে পারে। অনেকখানি জায়গা জুড়ে সমুদ্র সৈকত। এবার সমুদ্রের ধার বরাবর একেবারে নতুন মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে চলুন মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত তাজপুরে। মন ভরে যাবে। তাজপুরের সামনেটা অপূর্ব সাজানো। চলুন দেখে আসি। এদিকটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। রাস্তার দুপাশে আছে প্রচুর খাবার দোকান। সমুদ্রের পাড়টি খুব সুন্দরভাবে গোছানো। এই হচ্ছে জলদা নদী, আর ওই দিকে হচ্ছে মন্দারমণি। এখানে এসে দেখতে পাবেন মাছ ধরার দৃশ্য। সকালবেলার এই ট্যুরে রিজার্ভ অটো ভাড়া পড়বে 800 টাকা। বিকেলবেলা
এই রাস্তা ধরে হেঁটে চলে যান ওল্ড দীঘা। দারুণ লাগবে, দারুণ লাগবে। একদিকে সমুদ্রের গর্জন আর অন্যদিকে ঝাউ বাগান, জাস্ট অসাধারণ। বিকেলে ওল্ড দীঘায় এসে দেখি তখনও সমুদ্র স্নান চলছে, বেশ ভালোই লাগছিল। আরে দীঘায় এসেছি, ডাব খাবো না সেটা কি হয় নাকি? কাজেই মাঝখানে ডাব নিয়ে বসলাম আমরা দুজনে। 50 টাকা এক একটা ডাব, 50 টাকা পিস। 60-70-এরও আছে। এটা ছোট কচি ডাব, এতে শাঁস নেই, এটা 50 টাকা পিস। এখানে কাজু খুব বিখ্যাত। ভালো কাজুর দাম পড়ে 800 থেকে 900 টাকার মধ্যে। তৃতীয় দিন সকালবেলা একটা অটো রিজার্ভ করে চলে আসুন তালসারিতে। আসার পথে দেখে নিন রাধাকৃষ্ণ মন্দির। এটি হচ্ছে তালসারি পাইকারি মাছের বাজার। তখন মাছের নিলাম হচ্ছিল। হাঁটার সময় হেঁটে বা বাইকে সি বিচে যাওয়া যায়। জোয়ারের সময় বিচে যেতে গেলে পার হেড 50 টাকার বিনিময়ে নৌকো চেপে যেতে হয়। বাইকে যেতে বেশ ভালোই লাগে। বাইকে ভাড়া পড়ে 100 টাকা বাইক প্রতি। এক পাশে সমুদ্র, অন্যদিকে বিস্তীর্ণ ঝাউবন। যেতে যেতে দেখতে পাবেন অজস্র লাল কাঁকড়ার ছোটাছুটি। এটি হচ্ছে সুবর্ণরেখা নদীর একটি শাখা নদী। এরপর আমরা এলাম উড়িষ্যার বালাসোর জেলায় অবস্থিত বিচিত্রপুর। এখানে বেশ কিছু খাবার দোকান আছে। এটি হচ্ছে বিচিত্রপুরের বোটিং কাউন্টার। এখানে বোটিং চার্জ পার হেড 200 টাকা। এখানে 6 সিটার, 8 সিটার এবং 12 সিটারে বোট আছে। বোটিং কাউন্টার থেকে বোটিং পয়েন্ট অবধি এই রাস্তাটা আপনি পায়ে হেঁটে অথবা মাথা পিছু 10 টাকার বিনিময়ে টোটোতে আসতে পারেন। দুপাশে ম্যানগ্রোভে অরণ্যের মধ্যে দিয়ে 13 মিনিটের এই বোট রাইডিংয়ের মজাটাই আলাদা। যাওয়া আসা এবং দ্বীপে থাকা টোটাল এই প্যাকেজটা হচ্ছে 1 ঘন্টার। প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনারা যদি কম লোক থাকেন তাহলে কিন্তু পুরো বোটটাই ভাড়া করতে হবে। সেক্ষেত্রে 6 সিটার বোটের ভাড়া পড়বে 1200 টাকা। সত্যিই বিচিত্রপুর। দ্বীপের চারিদিকটা প্রাকৃতিক বৈচিত্র্য, মানে এক একটা দিক এক এক রকম। বিচিত্রপুর এই দ্বীপে এসে আপনার মন ভরে যাবে। এখানে সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি বোটিং হয়, তবে একমাত্র জোয়ারের সময়ই বোট ছাড়া হয়। এখানে বোটিং করতে আসার আগে জোয়ার ভাটার টাইমটা দেখে আসবেন। এরপর আমরা এলাম উড়িষ্যার বিখ্যাত চন্দনেশ্বর মন্দিরে। রাস্তার দুপাশে আছে পূজা সামগ্রীর দোকান। এখানে এই পুকুরে স্নান করে মন্দিরে পুজো দিতে হয়। এটি হচ্ছে মনস্কামনা বৃক্ষ। এটি একটি শৈব ক্ষেত্র। সকালবেলা এই পুরো ট্যুরটি রিজার্ভ অটোর ভাড়া পড়ে 900 টাকা। এরপর হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে হোটেলে চেক আউট করে নিন। বাড়ি ফিরতে হবে তো। প্রসঙ্গত জানিয়ে রাখি, দীঘাতে আপনি ইচ্ছে করলে রান্না করিয়েও খেতে পারেন। ওল্ড দীঘায় এই যে নেহরু মার্কেট দেখছেন, এই নেহরু মার্কেটে কিন্তু আপনি রান্না করিয়ে খেতে পারেন। আপনি আনাজপাতি কিনে দেবেন, ভেতরে ওরা রান্না করে নেবে, তার বদলে ওরা কিছু চার্জ দেবে। এখানে আছে প্রচুর সবজির দোকান, আছে মাছের দোকান, আপনি প্রয়োজন মতো কিনে নেবেন। এছাড়া মুদিখানা, মাংস সবকিছুরই দোকান আছে। আপনি জিনিস কিনে রান্না করিয়ে নেবেন। ওল্ড দীঘাতে এই নেহরু মার্কেটের ভেতরে এরকম দোকান আছে যেখানে আপনি রান্না
করিয়ে খেতে পারেন। এবার আমি দাদাকে জিজ্ঞাসা করছি যে কিরকম খরচা হবে। 1 কিলো চাল বানাতে 50 টাকা। আচ্ছা, 1 কিলো মানে 200 গ্রাম ডাল বানাতে 50 টাকা। আচ্ছা, তোমার 1 কিলো সবজি বানাতে 80 টাকা, সবজি মানে সব রকম দিয়ে আর কি। আর 1 কিলো চিকেন বানাতে 100 টাকা, 1 কিলো মটন বানাতে 150 টাকা, আর মাছ 1 কিলো বানালে 100 টাকা, কাঁকড়া 1 কিলো বানালে 100 টাকা। মশলাপাতি আমাদের যারা দেবে তাদের শুধু কাঁচা লঙ্কা টমাটোটা এনে দিতে হবে। এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।